আমি যেই বিষয়গুলো আলোচনা করেছি স্বল্প সময়ে, আমাদের সময়ের স্বল্পতায় আপনারা কি আমার কথা স্পষ্ট বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার। অনেক ভালো বোঝা গেছে স্যার। আলহামদুলিল্লাহ। পিডিএফটা দিয়ে দিলে পরে ইনশাআল্লাহ তাআলা মুখস্থ করে খাতায় লিখতে পারবেন না পরীক্ষার খাতায়? জি স্যার, ইনশাআল্লাহ দিয়ে দেন স্যার। পিডিএফ ইনশাল্লাহ ইনশাআল্লাহ, স্যার। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাডভান্স সার্টিফিকেট ইন কম্পিউটার টেকনোলজি কোর্সের সকল স্টুডেন্টদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আইসিটি অ্যান্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের 2024 সালের যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটি সমাধান করব। তারপর এই সাবজেক্টের যেই প্র্যাকটিক্যাল রয়েছে তাতে আমরা চলে যাব থিওরি কমপ্লিট করার পর। এর পাশাপাশি আমরা গ্রাফিক ডিজাইনের ভিজিটিং কার্ড নিয়ে এবং পোস্টার ডিজাইন নিয়ে বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমাদের সামনে যে প্রশ্নটি রয়েছে সেটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা এর অধীনে 1 বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স এর প্রথম পর্বের সমাপনী পরীক্ষা 2024 সালের। তো এখানে আমাদের ক বিভাগে রয়েছে 7টি কোশ্চেন। আমরা নিচে আসি, জুম করে নেই। 7টি কোশ্চেন, যেটা এক কথায় উত্তর দিতে হয়। আর নিচে খ বিভাগের রয়েছে আমাদের এখানে 4টি প্রশ্ন, আর গ বিভাগের রয়েছে 4টি প্রশ্ন। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আজকে আমরা সমাধান করব, পাশাপাশি ইনশাআল্লাহ তাআলা প্র্যাকটিক্যাল দেখব। তো ঠিক আছে, এখানে আমি যে উত্তরগুলা প্রদর্শন করব তার সাথে কিছু বিস্তারিত কথা নিয়ে এসেছি আপনাদের বোঝার জন্য, কিন্তু এক কথায় উত্তর এগুলা দিলেই হবে। তো প্রথম প্রশ্ন হলো, ই এগ্রিকালচার, জি। তো এই প্রশ্নের সমাধান করতে গিয়ে আমি প্রথমে এক কথায় প্রশ্নের উত্তরগুলো সমাধান করব। প্রথম প্রশ্ন হচ্ছে, ই এগ্রিকালচারাল বলতে কি বোঝায়? ই এগ্রিকালচারাল হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি ব্যবহার করে কৃষি সংক্রান্ত তথ্য, পরামর্শ ও সেবা প্রদান করার যে প্রক্রিয়া রয়েছে, ব্যবস্থাপনা রয়েছে, বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ডিভাইসের মাধ্যমে, এই সিস্টেমগুলোকে বলা হয় এগ্রিকালচার সেবা। উদাহরণস্বরূপ কৃষকদের মোবাইল বা ইন্টারনেটের মাধ্যমে আবহাওয়া, ফসল চাষ, সার, কীটনাশক সম্পর্কিত আমরা বিভিন্ন তথ্য ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে এগুলো জানতে পারি এবং আমাদের কৃষি খাতে আমরা এগুলোর ব্যবহার করার মাধ্যমে কৃষি উন্নয়ন করতে পারি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এইচটিটিপিএস এর পূর্ণরূপ কি? আপনারা এগুলো অবশ্যই পড়ে নেবেন। এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সোর্স। আচ্ছা, এটি ইন্টারনেটে নিরাপদভাবে তথ্য আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়ে থাকে। আমরা শুধু এই উপরের এতটুকু লিখলেই হবে। আর নিচেতে ব্যাখ্যাগুলো দিয়েছি বুঝার জন্য, প্রথমটাও এতটুকু লিখলেই হবে। তারপর ইউএসবি কি? এটা আমরা সচরাচর জানি। ইউএসবি হলো একটি ডিভাইস সংযোগ প্রযুক্তি যার মাধ্যমে কম্পিউটারের সাথে বিভিন্ন ডিভাইস, যেমন পেন ড্রাইভ রয়েছে, আমাদের স্মার্টফোন রয়েছে, তারপর হার্ড ডিস্ক রয়েছে, কিবোর্ড রয়েছে, মাউস, প্রিন্টার, স্ক্যানার, এই সমস্ত যে ডিভাইসগুলো রয়েছে এগুলো কানেকশন করার, মনিটর, প্রজেক্টর, এগুলো কানেকশন করার যেই ইউএসবি আমরা ব্যবহার করে থাকি, যে পুটটা ব্যবহার করে থাকি, এটা হলো ইউএসবি পুট। তারপরে হচ্ছে 4 নম্বরে 45 ডাব্লিউপিএম বলতে কি বোঝায়? এখানে হচ্ছে ডাব্লিউপিএম মানে হচ্ছে ওয়াট পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে 45টি ওয়ার্ড টাইপ করার মানে হলো 45 ওয়াট পার মিনিট। যদি এইখানে আমরা 45 এর জায়গায় 50 দিয়ে দেই, তাহলে প্রতি মিনিটে আমাদের 50টি টাইপ কি বোঝাবে। যদি এখানে 40 দিয়ে দেই, অর্থাৎ 40 দিয়ে দেই, তাহলে ওয়াট পার মিনিটে 40টি ওয়াট আমাদের টাইপ করার বিষয়টি এখানে বুঝাবে। এই প্রশ্নটা এখানে এটাই বোঝাতে চেয়েছে। তারপরে হচ্ছে, কম্পিউটারের স্টোরেজ ডিভাইস কি? যেই ডিভাইসের মাধ্যমে তথ্য বা ডাটা সংরক্ষণ করা হয় তাকে স্টোরেজ ডিভাইস বলে। আমরা আমাদের এক্সট্রা হার্ড ডিস্কে ডাটা সংরক্ষণ করে থাকি, কম্পিউটারের হার্ড ডিস্কে সংরক্ষণ করে থাকি, পেন ড্রাইভে সংরক্ষণ করে থাকি, মেমোরি কার্ডে, তারপর সিডি রুমে, এসএসডি কার্ডে এবং মোবাইল ফোনে। এই এই সমস্ত ডিভাইসের যেই স্টোরেজ গুলো রয়েছে, অর্থাৎ পেন ড্রাইভ, মেমোরি কার্ড, হার্ড ডিস্ক, এগুলাকেই বলে স্টোরেজ ডিভাইস। 6 নম্বর প্রশ্ন হলো, একটি স্প্রেডশিট অ্যাপ্লিকেশনের নাম লেখো। এটার নাম হলো মাইক্রোসফট এক্সেল। এই বিষয়টা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা, যদি আল্লাহ চায়। এখানে কি বলা হয়েছে? একটি স্প্রেডশিট অ্যাপ্লিকেশনের নাম লেখো মাইক্রোসফট এক্সেল। এই মাইক্রোসফট যেটা রয়েছে এটার সংক্ষিপ্ত রূপ হলো এমএস। এমএস এর পূর্ণ হলো রূপ হলো মাইক্রোসফট, যেটা অনেক সময় আমাদের পরীক্ষায় আসে। তো তারপরে হলো, সার্চ ইঞ্জিন বলতে কি বোঝায়? সার্চ ইঞ্জিন বলতে হলো ইন্টারনেটে তথ্য খোঁজার জন্য ব্যবহৃত বিশেষ সফটওয়্যার। আমরা জানি আমাদের ইন্টারনেটে কাজ করার জন্য জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে গুগল ক্রোম এবং গুগল। আমরা এই দুইটা লিখবো, অথবা সাথে বিং, ইয়াহু এগুলো লিখতে পারি। কিন্তু আমরা ইউজ করব ইন্টারনেটে কাজ করার জন্য গুগলের পাশাপাশি গুগল ক্রোম, এটা। তো ঠিক আছে, আমরা এখন যাই। ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স এগুলাও আছে, ওগুলো আমরা ইউজ করতে পারি।
তারপর 8 নাম্বার প্রশ্ন হলো স্মার্ট ডিভাইস কি এবং স্মার্ট বাংলাদেশ বলতে কি বোঝায়? যে ইলেকট্রিক ডিভাইস ইন্টারনেটের সাথে সংযুক্ত হয়ে স্বয়ংক্রিয়ভাবে তথ্য আদান প্রদান ও বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারে তাকে স্মার্ট ডিভাইস বলে। যেমন আমাদের হাতে থাকে স্মার্টফোন। আমরা এখন পাসপোর্টের অ্যাপ্লিকেশন করতে চাই, আমাদের ফোন দিয়ে করব। এটা কোন কন্ডিশনে আছে আমাদের ফোন দিয়ে জানবো। আমরা এখন জন্ম নিবন্ধনের আবেদন করতে চাই, যে কোনো চাকরির অ্যাপ্লিকেশন করতে চাই, আমাদের স্মার্টফোন দিয়ে কিন্তু আমরা এগুলো করতে পারবো। তারপরে আছে স্মার্ট ওয়াচ, স্মার্ট টিভি। এই যে ডিজিটাল যে স্মার্ট ডিভাইস গুলো রয়েছে এগুলাকে বলা হয় স্মার্ট ডিভাইস। এখন স্মার্ট বাংলাদেশ বলতে কি বোঝায়? তথ্য প্রযুক্তি নির্ভর দক্ষ জনশক্তি। দক্ষ হতে হবে, অদক্ষ হলে হবে না। ও আধুনিক ডিজিটাল সেবা সমৃদ্ধ। আধুনিক নতুন যে ডিজিটাল সেবা রয়েছে, আপডেট যে ডিজিটাল সেবা রয়েছে প্রযুক্তির মাধ্যমে, দক্ষ জনশক্তি জনবলের মাধ্যমে সেই সেবা সমৃদ্ধ বাংলাদেশ আহ গড়ার সরকারি পরিকল্পনাকে স্মার্ট বাংলাদেশ বলা হয়। অর্থাৎ স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমাদের দক্ষ জনশক্তিও লাগবে এবং আধুনিক ডিজিটালের সঠিক ব্যবহারও লাগবে। এই দুইটার সমন্বয়ে বাংলাদেশ সরকারের যে পরিকল্পনা রয়েছে সেটাকে বাস্তবায়নে রূপ দেওয়াটাই হলো স্মার্ট বাংলাদেশ বলা হয়। 9 নাম্বার প্রশ্ন হলো ম্যাক্স ফর্মুলা ব্যবহার পূর্বক 5টি সেলের মান হতে সর্বোচ্চ মান কিভাবে বের করা হয়? এখানে যে বিষয়টি রয়েছে ম্যাক্স ফর্মুলা ব্যবহার করবো, হ্যাঁ, কিভাবে বের করা হয়? ম্যাক্স ফাংশন ব্যবহার করে একাধিক সেলের মধ্যে সর্বোচ্চ মান নির্ণয় করা হয়। এখানে হলো ফর্মুলাটা সমান চিহ্ন মানে ইকুয়াল ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট A1 কোলন চিহ্ন A5 লাস্ট ব্র্যাকেট, এতটুকু দিলেই হবে, আর বেশি লাগবে না। উদাহরণ যেটা আমি দিয়েছি বোঝার জন্যই। কিছুক্ষণ পরে যখন আমি প্র্যাকটিক্যালি যাব এই বিষয়ে আপনাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে। পানির মতো সহজ মানে হলো আপনারা যেভাবে পানি খান ঠিক এইভাবে আপনাদের ভিতরে আমি জ্ঞানটা দিয়ে দিব, যাতে আপনারা এটা নিয়ে যেকোনো কম্পিউটারে যেকোনো জায়গায় যেকোনো সময় এই কাজগুলো প্র্যাকটিক্যাল করতে পারেন, কোনো সমস্যা হবে না। আজকের ক্লাসে শুধু মনোযোগটা বসাতে হবে, বাস এতটুকুই। আর ভিডিও তো আমি দিয়েই দিব, যতবার খুশি ওটা দেখে আপনারা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে 10 নাম্বার নিচে সফটওয়্যার কি, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা আমাদের কম্পিউটারে যেকোনো প্রোগ্রামিং এ কাজ করার জন্য সফটওয়্যার ভেরি ইম্পর্টেন্ট বিষয়। এটা কিভাবে কম্পিউটারে নিতে হবে, যে কোনো সফটওয়্যার, যে কোনো কিছু সফটওয়্যার কিভাবে সেট আপ করতে হবে, এই বিষয়ে শুধু আমি একদিন ক্লাস নিব, আরেকটা বিষয়ে ক্লাস নিব, সেটা আমি ক্লাস শেষে বলবো। এটা অনেক বড় একটা প্রশ্ন। এখানে তারপর কি আছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে কি বোঝায়? কম্পিউটারে নির্দিষ্ট কাজ করার জন্য কম্পিউটারকে নির্দিষ্ট কাজ করার জন্য নির্দেশ প্রদানকারী প্রোগ্রাম সমূহকে সফটওয়্যার বলে। কি কি সফটওয়্যার আছে বিষয়গুলো বুঝতে হবে। কি কি সফটওয়্যার আছে, কি কি সফটওয়্যার নির্দেশ প্রদান করে? যেমন আমাদের আছে গুগল ক্রোম, এটা একটা সফটওয়্যার। তারপরে আছে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অ্যাক্সেস। তারপরে আছে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলিস্ট্রেটর। তারপরে আছে মাল্টিমিডিয়া প্রোগ্রাম সেটআপ, বিএলসি মিডিয়ার সেটআপ, জুম প্লেয়ার মিডিয়া সেটআপ। তারপরে হচ্ছে প্রিন্টার ড্রাইভার সফটওয়্যার। এই যে এই সিস্টেমগুলো সফটওয়্যার যেগুলো, এগুলো নিয়ে আমি একদিন শুধু আলোচনা করব এই সফটওয়্যারটার ব্যবহারটা কিভাবে করতে হয়। ঠিক আছে, তারপর আমরা সামনের দিকে যাই। এখানে শুধু আমাদের এতটুকু মনে রাখতে হবে, এই উপরের একটা লাইন আর নিচের এই এতটুকু এতটুকু দিলে ইনশাআল্লাহ আমরা 4 থেকে 5 মার্ক পেয়ে যাব। আইসিটিটা হলো একদম টেকনিক্যাল অ্যান্সার, জাস্ট একটু বুঝলেই হয়ে যায়, একদম ম্যাথের মতো। তারপরে হচ্ছে ডাটাবেস সফটওয়্যার কি? ডাটাবেস সফটওয়্যারের প্রধান ক্ষেত্রগুলো চিহ্নিত করো। ডাটাবেস সফটওয়্যার হচ্ছে যে সফটওয়্যারের মাধ্যমে তথ্য সংরক্ষণ, আমরা তথ্য তৈরি করব, তথ্য সংরক্ষণ করব, সম্পাদনা করব, অনুসন্ধান করব এবং ব্যবস্থাপনা করা হয়, তাকে ডাটাবেস সফটওয়্যার বলে। যদি আমরা এক কথায় বলি, যে সফটওয়্যারের মাধ্যমে তথ্য সংরক্ষণ, সম্পাদনা, অনুসন্ধান ও ব্যবস্থাপনা করা হয় তাকে ডাটাবেস সফটওয়্যার বলে। যেটা আজকে আমরা এই প্র্যাকটিক্যালে যখন এক্সেল দেখাবো তখন অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমরা সামনের দিকে যাই। ক্ষেত্রসমূহ টেবিল, কোয়েরি, ফর্ম, রিপোর্ট। এই জাস্ট কিছু কিছু বিষয় আমাদের মুখস্থ করতে হবে আর কিছু কিছু বিষয় প্র্যাকটিক্যাল দেখতে হবে। কিন্তু মুখস্থটার বিষয়ে আমাদের বেশি জোর দিতে হবে, পাশাপাশি প্র্যাকটিক্যালটা আমাদের দেখতে হবে। কারণ লেখাগুলো হচ্ছে আমাদের সঠিকভাবে যদি আমরা না লিখতে পারি আমাদের কাজটা হবে না। আর প্র্যাকটিক্যালটা অনেকটাই সহজ, যেটা আপনারা কিছুটা বুঝতে পারলে আপনারা ধরে ফেলতে পারবেন। কিন্তু মুখস্থ বিদ্যাটা মনে রাখার জন্য বারবার পড়তে হবে এবং লিখতে হবে। আশা করি সকলেই আপনারা ভালোভাবে পড়বেন এবং লিখবেন। গ বিভাগে আমরা এখন যাই। ডিজিটাল নিরাপত্তা আইনের প্রধান বৈশিষ্ট্যগুলো লেখো। ডিজিটাল নিরাপত্তা আইনের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো ডিজিটাল প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করা, সাইবার অপরাধ প্রতিরোধ করা এবং অনলাইন জগতে নাগরিকদের নিরাপত্তা প্রদান করার জন্য প্রণীত আইনকে। এর মানে কি? এর মানে হচ্ছে ডিজিটাল প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করা।
এটার একটা নিরাপত্তা থাকতে হবে, যেন কেউ আমার যেই ইনফরমেশন রয়েছে এটাতে কোনো ক্ষতি করতে না পারে, ক্রাশ করতে না পারে। তারপরে হলো সাইবার অপরাধ প্রতিরোধ করা। সাইবার যে অপরাধগুলো করে থাকে, আমাদের অনেক সময় অনেক কিছু হ্যাক করে ফেলে, এগুলো প্রতিরোধ করার ব্যবস্থাপনা থাকতে হবে। এবং অনলাইন জগতে নাগরিকদের নিরাপত্তা প্রদান করা। অনেক সময় দেখা যায় বিভিন্ন সাধারণ নাগরিকদের তথ্য আদান প্রদানের সমস্যা হয়, তাদের কোনো তথ্য ইনফরমেশন বিভিন্ন আউটমাউস জেনে ফেলে এবং তাদেরকে পরবর্তীতে ব্ল্যাকমেল করা হয়। এই যে সমস্ত প্রণীত যে ডিজিটাল নিরাপত্তাগুলো রয়েছে, এগুলোর নিরাপত্তাটা, এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করাটাই হলো ডিজিটাল নিরাপত্তার বিষয়, প্রধান বৈশিষ্ট্য। সাইবার অপরাধ দমন, আমরা এগুলো এখানে রিডিং করে নিব। সবগুলো পড়ে সময় নষ্ট করব না। যাক, তারপর আমি পড়ে ফেলি। হ্যাকিং, তথ্য চুরি, পরিচয় জালিয়াতি, অনলাইন প্রতারণা ইত্যাদি অপরাধ প্রতিরোধ এই আইন কার্যকর ভূমিকা পালন করে। আমাদের মনে রাখতে হবে যে বিষয়গুলো আমাদের থিওরি রয়েছে, কিছু কিছু বিষয় আমরা বাসায় একটু পড়লেই ধরে ফেলবো। আর যে বিষয়গুলো আমাদের বুঝতে সমস্যা হবে সেগুলোর ব্যাখ্যা ইনশাল্লাহ আমি বিস্তারিত দিয়ে দিব। পুরো বই পড়ে কখনো টিচারের পক্ষে অল্প সময়ে শোনানো সম্ভব না। আমরা এখানে যে বিষয়গুলো মেজর প্রবলেম, ওগুলো আমরা সমাধানে যাবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা। ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা রক্ষার ব্যবস্থা নিশ্চিত করা, এটা হলো সাইবার নিরাপত্তা আইনের বৈশিষ্ট্য। ডিজিটাল লেনদেনের নিরাপত্তা, আমাদের যে অনলাইন ব্যাংকিং রয়েছে, ই কমার্স রয়েছে, মোবাইল ব্যাংকিং রয়েছে, অনেক সময় দেখা যায় শিক্ষার্থীদের মোবাইলে উপবৃত্তির টাকা যায়, একজন হ্যাকার কি করে মোবাইলে এসএমএস পাঠিয়ে তাদের কাছ থেকে অ্যাকসেপ্টের মাধ্যমে নিয়ে নেয়। আবার কি করা হয় যে তাদের ফোনে টাকা যখন আসে তখন বলে আপনার ফোনে কোড গিয়েছে আমাকে বলুন, তখন কোডটা বলার সাথে সাথে তারা সমস্ত টাকাগুলো নিয়ে নেয়। এইভাবে ব্যাংকিং এর সিস্টেমে করতেছে, অনলাইন ব্যাংকিং মোবাইল ব্যাংকিং দুটোতেই করতেছে। এই জন্য আমাদের কি করতে হবে, সরকার কর্তৃক যে বিধানগুলো রয়েছে, আমাদের যে সিকিউরিটি গুলো রয়েছে, এগুলো আমাদের লিক করা যাবে না, অন্যদেরকে দেওয়া যাবে না। আমাদের ব্যাংকের যে ইনফরমেশন গুলো রয়েছে, তার মধ্যে যে পিন কোড রয়েছে, আইডি কার্ডের নাম্বার রয়েছে, তা আমাদের যে কোড গুলা রয়েছে, আমাদের যে গোপনীয় বিষয়গুলো রয়েছে, এগুলো কখনো কারোর সাথে শেয়ার করা যাবে না। তাহলে আমাদের লেনদেনে ডিজিটাল নিরাপত্তাটা ঠিক থাকবে। জাতীয় নিরাপত্তা রক্ষা, রাষ্ট্রবিরোধী কার্যক্রম ও সাইবার হামলা প্রতিরোধে সহায়তা করা। সাইবার হামলা প্রতিরোধে সহায়তা করা। এখানে আমাদের যে বিষয়গুলো রয়েছে, জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য রাষ্ট্রবিরোধী কার্যক্রমগুলো রয়েছে, সাইবার হামলা প্রতিরোধের যে সহায়তাগুলো রয়েছে, এই সমস্ত বিষয়ে আমাদের সবসময় সচেতন থাকতে হবে, যেমন রাষ্ট্রের কোনো বিরুদ্ধে কোনো কিছু করা না হয়। এবং আমাদের সাইবার হামলা যেটা আমরা প্রতিরোধ করার বিষয়, এগুলো যখন আমরা অ্যালার্ট থাকবো, আমাদের গোপনীয় বিষয়গুলো যখন আমরা গোপন রাখবো, তখনই আমাদের কেউ হামলা মানে এই সাইবার হামলা করতে পারবে না, আমরা প্রতিরোধ করে চলতে পারবো, কোনো বিষয়ে আমাদের সমস্যা হবে না। অপরাধীদের শাস্তি প্রদান, কখনো দেখা যায় কি অপরাধ করে ফেলে, সাইবার হামলা করে ফেলে, কিংবা আমাদের রাষ্ট্রবিরোধী কোনো কাজ করে ফেলে, তখন তাদেরকে আইনগত ব্যবস্থা ও শাস্তির বিধান রয়েছে। এখানে উপসংহার কি বলেছে, ডিজিটাল নিরাপত্তা আইন নিরাপদ ও দায়িত্বশীল ডিজিটাল পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ এই ডিজিটাল নিরাপত্তাটা যখন আমরা এই আইনটাকে যখন 100-100 কাজ করতে পারবো এবং সঠিকভাবে ব্যবহার করতে পারবো, তখনই আমরা নিরাপদ ও দায়িত্বশীল ডিজিটাল পরিবেশ গঠন করতে পারবো। এই জন্য এই বিষয়গুলো আমাদের সকলের খেয়াল করতে হবে, যেন কখনো আমাদের কোনো ক্ষতি আমরা না হই। প্রেজেন্টেশন কি, আমরা অনেকেই জানি এবং অনেকেই অনেক ধরনের প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন। যেমন এখন এখানে আপনারা আইসিটি কোর্স করতেছেন, কখনো আপনারা নিজেরা শিক্ষক হবেন। যেমন আমি আপনাদেরকে এখন এই ক্লাসটা দেখাচ্ছি, এটা হলো একটা প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশনটা আমাদের অনেকভাবে দেখানো যায়। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে দেখানো যায়। মাইক্রোসফট তারপর বিভিন্ন আমরা প্রজেক্টরের মাধ্যমে প্রেজেন্টেশন দেখাতে পারি, বিভিন্ন আরো সফটওয়্যারের মাধ্যমে দেখাতে পারি, জুমের মাধ্যমে দেখাতে পারি। এই প্রেজেন্টেশনটা হলো এমন একটা বিষয়, অর্থাৎ আমি যেকোনো বিষয়কে আমি আমার মতো, আমি যেভাবে চাই, স্টুডেন্টরা যেভাবে নিতে চায়, আমি সেভাবে উপস্থাপন করব। নিচে কি লেখা আছে, কোন বিষয়কে স্লাইডের মাধ্যমে সুন্দর ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করাকে প্রেজেন্টেশন বলে। এটাকে বলা হয় স্লাইড শো, এটাকে বলা হয় অ্যানিমেশন ইত্যাদি। তারপর কি আছে, প্রেজেন্টেশন সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে স্লাইড তৈরি এবং উপস্থাপন করা হয় তাকে প্রেজেন্টেশন সফটওয়্যার বলে, যেমন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, গুগল স্লাইড। ওকে, ঠিক আছে। আমরা নিচে আছি এখন। প্রেজেন্টেশন সফটওয়্যারের সুবিধাসমূহ, আকর্ষণীয় উপস্থাপন, যেখানে ডিজাইন করা যাবে, রং দেওয়া যাবে, থিম দেওয়া যাবে, ছবি ও গ্রাফ সংযোজন, আমরা ইচ্ছে করলে যে কারোর ছবি অ্যাড করতে পারবো, আমাদের ব্যক্তিগত ছবি, আমাদের বইয়ের ছবি, আমাদের অফিসের ছবি, কোনো সমস্যা নেই। তারপর এখানে ভিডিও অডিও ইচ্ছা করলে আমরা এড করতে পারবো এবং সময়কে সাশ্রয় করতে পারবো। তথ্য দ্রুত ও সহজে উপস্থাপন করা যাবে। শিক্ষা ও প্রশিক্ষণের কার্যকর, ক্লাসের মধ্যে ব্যবহার করা হয়, সেমিনার মিটিং প্রশিক্ষণ ব্যাপকভাবে ব্যবহৃত হয়। উপসংহার, প্রেজেন্টেশন সফটওয়্যার
তথ্যকে সহজ ও সুন্দর কার্যকরভাবে উপস্থাপনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। যেমন আমরা যখন প্রেজেন্টেশন করব সেখানে আমাদের যত কথা আমরা অ্যাটাচ করতে পারবো। যেকোনো ছবিকে টাচ করতে পারবো। যেকোনো লেখা যে ভাষায় ইচ্ছা ইংরেজিতে বাংলায় আমরা আমাদের মতো লিখে আমরা প্রেজেন্টেশন করতে পারবো। যেমন এখানে এই শীটটাকে আমি তৈরি করেছি। এখানে আমি এক কথার প্রশ্নের সাথে, সাথে বিস্তারিত কথা আলোচনা করেছি। বিস্তারিত কিছু বিষয় এখানে আমি ইনপুট করেছি। যার মাধ্যমে আপনারা বুঝতে আপনাদের সহজ হবে। ইন্টারনেট কি? এটা আমরা সবাই জানি। আর হলো এই ওয়েব মেইল ও ইমেইলের বৈশিষ্ট্য আলোচনা করো। বিশ্বব্যাপী অসংখ্য কম্পিউটার ও নেটওয়ার্কের সমন্বয়ে পৃথিবীতে কোটি, কোটি কম্পিউটার রয়েছে। এগুলাকে নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত যোগাযোগ ব্যবস্থাকে বলা হয় ইন্টারনেট। ইন্টারনেট কিভাবে কাজ করে? আইএসপি ব্যবহারকারী ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এর মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত হয়। আইপি অ্যাড্রেস ব্যবহার করে প্রত্যেক ডিভাইসে একটি নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থাকে। আমাদের রাউটারের আইপি অ্যাড্রেস থাকে, এরকম একটা ডিভাইসের আইপি অ্যাড্রেস থাকে, যার মাধ্যমে ডাটা আদান-প্রদান করা হয়। তারপরে হচ্ছে আইসিপি আইপি প্রটোকল। আইসিপি আইপি প্রটোকলের মাধ্যমে তথ্য ছোট, ছোট প্যাকেটে বিভক্ত হয়ে গন্তব্যে পৌঁছায়। সার্ভার ও ক্লায়েন্ট ব্যবহারকারী সাইলেন্ট সার্ভারের কাছে তথ্য চায় এবং সার্ভার সেই তথ্য সরবরাহ করে। ডিএনএস এর ভূমিকা কি? ডিএনএস ডোমেইন নামকে আইপি অ্যাড্রেসে রূপান্তর করে। এটা আমাদের মনে রাখতে হবে। ডিএনএস ডোমেইন নামকে ডিএনএস এর ভূমিকা হচ্ছে ডিএনএস ডোমেইন নামকে আইপি অ্যাড্রেসে রূপান্তর করে। ওয়েব মেইলের বৈশিষ্ট্য। ওয়েব মেইলের বৈশিষ্ট্য হচ্ছে ব্রাউজার ব্যবহার করে অ্যাক্সেস করা হয়। আমরা যেকোনো বিষয় যদি অ্যাক্সেস করি এটা মেইলের মাধ্যমে করতে পারবো। আলাদা সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন হয় না। ইন্টারনেট সংযোগ থাকলেই ব্যবহার করা যায়। যেকোনো স্থান থেকে ব্যবহার করা যায়। যেমন জিমেইল ইত্যাদি, যেটা আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। ইমেইলের বৈশিষ্ট্য। দ্রুত বার্তা আদান-প্রদান করা হয়। আমরা চাইলেই পাঠায় দিতে পারি। ছবি, ডকুমেন্ট, ফাইল যেকোনো কিছু সংযুক্ত করতে পারি। কম খরচে যোগাযোগ করা যায়। এখানে এরকম খরচ হয় না। নেট কানেকশন থাকলে অটোমেটিক্যালি কাজ করা যায়। বার্তা সংরক্ষণ করা যায়। যেকোনো বার্তা আমি পাঠাতে পারি। বিশ্বব্যাপী আমেরিকা, ইংল্যান্ড, সুইজারল্যান্ড আমরা যেখানে আমরা মেসেজ পাঠাতে চাই আমরা পাঠাতে পারবো। ক্লাউড কম্পিউটিং ও অনলাইন স্টোরেজের প্রধান সুবিধা ও অসুবিধাগুলো লিখো। এখানে যেটা আছে ক্লাউড কম্পিউটিং ইন্টারনেটের মাধ্যমে সার্ভার সফটওয়্যার স্টোরেজ ও বিভিন্ন কম্পিউটিং সেবা ব্যবহারের পদ্ধতিকে এই যে এই পদ্ধতিগুলো রয়েছে ইন্টারনেটের মাধ্যমে সার্ভার সফটওয়্যার স্টোরেজ ও বিভিন্ন কম্পিউটিং সেবা ব্যবহারের যেই পদ্ধতিগুলো রয়েছে এটাকে বলে ক্লাউড কম্পিউটিং। এই পদ্ধতিগুলো আমরা জানলে এগুলো ব্যবহার করতে পারবো। ক্লাউড কম্পিউটিং এর সুবিধা যে কোনো স্থান থেকে ব্যবহার করা যায়। যেমন আমি বাসায় থেকে অফিসে থাকি যে কোনো জায়গায় থেকে ব্যবহার করতে পারবো। ইন্টারনেট থাকলে পৃথিবীর যে কোনো স্থান থেকে তথ্য আদান প্রদান করা যায়। যে কোনো ডিভাইসের মাধ্যমে নেট কানেকশনের মাধ্যমে কম খরচ। কিছুক্ষণ আগেই বলেছি নেট কানেকশন থাকলেই কাজ করা যায়, অনেক টাকা লাগে না। স্বয়ংক্রিয় ব্যাকআপ তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত থাকে। আমরা আমাদের স্টোরেজেই রয়েছে সেখানে সংরক্ষিত করতে পারবো। সহজ শেয়ারিং ফাইল দ্রুত অন্যদের সাথে শেয়ার করা যায়। অধিক স্টোরেজের সুবিধা বৃহৎ পরিমাণ তথ্য সংরক্ষণ করা যায়। যত খুশি তত। ক্লাউড কম্পিউটিং এর অসুবিধা সমূহ ইন্টারনেটের উপর নির্ভর। যেমন এখন যদি আমার নেটটা বন্ধ হয়ে যায় আপনাদের সাথে কিন্তু আমি এই কানেকশনটা চলমান রাখতে পারবো না। আমি আপনাদের সাথে কথাও বলতে পারবো না। এই তথ্যগুলো আপনাদের সাথে প্রদর্শনও করতে পারবো না। এবং আমি যে প্রেজেন্টেশনটা দেখাচ্ছি এটা কিন্তু স্টপ হয়ে যাবে। এই জন্য ইন্টারনেটের উপর নির্ভরশীল। এখন কথার কথা কিছুক্ষণ আগে আজকে সন্ধ্যার পরে আমাদের এখানে যেই ইলেকট্রিসিটির তার কাজটা ছিল ওখানে ব্রাস্ট হয়ে গিয়েছে। তারপর আমরা ইয়েতে পল্লবীতে যোগাযোগ করে বিভিন্নভাবে এটা আমরা মেরামত করেছি। এখন কথার কথা যদি এটা এইভাবেই থাকতো, সবকিছু আমাদের বন্ধ হয়ে যেত, আমরা কিন্তু আজকে যোগাযোগ করতে পারতাম না। এই ক্লাউড কম্পিউটিং এর অসুবিধা হলো ইন্টারনেট যদি আমাদের অফ হয়ে যায় কোনো কারণে বা ডিভাইস যদি নষ্ট হয়ে যায় সাথে সাথেই কিন্তু আমাদের মিটিংও অফ হয়ে যাবে, আমাদের যোগাযোগও বন্ধ হয়ে যাবে। এটা হলো একটা অসুবিধা। নিরাপত্তা ঝুঁকি, তথ্য চুরি বা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় অনেক কিছু হ্যাক করে থাকে। WhatsApp হ্যাক করে, বিভিন্ন অনলাইন থেকে আমাদের আইডি হ্যাক করে ইত্যাদি, ইত্যাদি। তো এইগুলাতে সচেতন থাকতে হবে। যেটা আমরা ওই কিছুক্ষণ আগে আলোচনা করেছি কিভাবে সচেতন থাকতে হবে। তারপরে হলো গোপনীয়তার সমস্যা। এটা অনেক সময় হয়ে থাকে। এইজন্য সংবেদনশীল তথ্য তৃতীয় পক্ষের সার্ভারে সংরক্ষিত থাকে। হ্যাঁ, এইজন্য গোপনীয়তা রক্ষার্থে আমাদের যেই গোপন বিষয়গুলা রয়েছে পাসওয়ার্ড, মোবাইল নাম্বার, ইমেইল আইডি যেকোনো কোড এগুলো আমাদের গোপন রাখতে হবে। সেবার বিঘ্নতা, সার্ভার ডাউন হলে কাজ বন্ধ হয়ে যায়। অনেক সময় দেখা যায় আমরা ইন্টারনেট একটা কাজ করব বলে সার্ভার বন্ধ। এটা হলো আমাদের এই সেবার একটা অন্যতম সুবিধা।
অনলাইন স্টোরেজের সুবিধা কি কি আছে? স্টোরেজ সুবিধা: তথ্য অনলাইনে সংরক্ষণ করা যায়, যে কোনো ডিভাইস থেকে ফাইল অ্যাক্সেস করা যায়, ফাইল শেয়ার করা যায়, স্বয়ংক্রিয় ব্যাকআপ সুবিধা পাওয়া যায়। আমাদের ইচ্ছে মতো আমরা যে কোনো তথ্য স্টোরেজে সংরক্ষণ করতে পারবো, গুগল ড্রাইভে সংরক্ষণ করতে পারবো, যে কোনো জায়গায় সংরক্ষণ করে এটা যখন আবার আমাদের ইচ্ছে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। এই হলো অনলাইন স্টোরেজের সুবিধা সমূহ। ইন্টারনেট ছাড়া ব্যবহার করা যায় না, সেটা হলো অনলাইন স্টোরেজ অসুবিধা। এখন আমরা আমাদের ড্রাইভারে গুগল ড্রাইভে একটা তথ্য রেখেছি, ইন্টারনেটটা বন্ধ, আমরা কিন্তু এটা দেখাতে পারবো না। লাগবে এটা নিয়ে যাও। সীমিত ফ্রি স্টোরেজ পাওয়া যায়। আমরা সীমিত অনলাইন স্টোরেজ পাবো, যেটা আমাদের মাপকাঠি খেয়াল করে আমাদের করতে হবে, এই রাখতে হবে, যেন স্টোরেজটা আমাদের ফুল হলে আমরা আম, ওইভাবে খেয়াল করতে পারি যে স্টোরেজটা ফুল হয়ে গেছে। আমাদের অপ্রয়োজন ইয়াগুলো আমাদের অপ্রয়োজনীয় ফাইলগুলো বাদ করে প্রয়োজনীয় ফাইলগুলো রাখা যায়। ওইখানে খুবই লিমিট স্টোরেজ দেওয়া থাকে, যেগুলোতে আমরা সীমিত আকারে আমাদের ফাইল রাখতে পারবো। নিরাপত্তা ও গোপনীয়তার ঝুঁকি থাকতে পারে। তারপরে হচ্ছে সাবস্ক্রিপশন খরচ হতে পারে। এই হলো আমাদের কিছু বিষয়। উপসংহারে কি বলা যায়? বর্তমান তথ্য প্রযুক্তি যুগে ক্লাউড কম্পিউটিং ও অনলাইন স্টোরেজে তথ্য সংরক্ষণ ব্যবস্থাপনাকে সহজ করেছে। তবে নিরাপত্তা ও ইন্টারনেট নির্ভরতার বিষয়টি বিবেচনা করতে হয়। এখানে যে বিষয়টা আমরা আমাদের ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে, এখানে যে বিষয়টা আলোচনা করেছি, ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে অনলাইন স্টোরেজের মাধ্যমে যে কোনো তথ্যকে সংরক্ষণ করতে পারবো, সেটা অনলাইনে যে কোনো আইডির মধ্যে, যে কোনো কিছুর মধ্যে, এবং সহজেই আমরা এটাকে ব্যবহার করতে পারবো, ব্যবস্থা নিতে পারবো এর বিষয়ে আমাদের সুবিধা অনুযায়ী। তবে বিষয়টা এখানে তার একটা কথা বলেছে, অনলাইন ক্লাউডিং এর মধ্যে একটাই সমস্যা হয়, কখনো ইন্টারনেট বন্ধ হয়ে গেলে আমরা যে সমস্ত আইডির মধ্যে অনলাইন স্টোরেজের মধ্যে ফাইলগুলো রাখি আমাদের নিতে সমস্যা হয়। এছাড়া ওরকম কোনো সমস্যা নেই। এখন আমি আমার এই সমস্ত আলোচনায় কিছু প্র্যাকটিক্যাল যাব। তার মধ্যে কিছুক্ষণ আগে আমাদের এখানে একটা ছিল, প্রশ্ন ছিল, সেটা কোথায়? এই যে এটা। হ্যাঁ, এই বিষয়টা আমরা প্র্যাকটিক্যাল যাব আর এখান থেকে আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। রাকিবুল হাসান, রাকিবুল হাসান, রাকিবুল হাসান, আমার কথা শুনতে পাচ্ছেন? জি জাহাঙ্গীর স্যার। হাসান। হ্যাঁ, এত লেট হয় কেন? সবাই আছেন তো? সোহাগ সরকার আছেন? জি স্যার বলেন। আলহামদুলিল্লাহ। আমরা এখন প্র্যাকটিক্যালি যাব। জাহাঙ্গীর হাসান, প্র্যাকটিক্যালি যাব। স্যার কথা বোঝা যায় না। জাহাঙ্গীর হাসান, প্র্যাকটিক্যালি যাব। জি স্যার যান। আচ্ছা, রাকিবুল হাসান একটু লাইনে আসেন তো। জি স্যার। আমি যেই বিষয়গুলো আলোচনা করেছি স্বল্প সময়ে, আমাদের সময়ের স্বল্পতায়, আপনারা কি আমার কথা স্পষ্ট বুঝতে পেরেছেন? জি স্যার জি স্যার। অনেক ভালো বোঝা গেছে স্যার। আলহামদুলিল্লাহ। পিডিএফটা দিয়ে দিলে পরে ইনশাআল্লাহ তাআলা মুখস্থ করে খাতায় লিখতে পারবেন না, পরীক্ষার খাতায়? জি স্যার ইনশাআল্লাহ দিয়ে দেন স্যার। পিডিএফ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, স্যার। ইনশাআল্লাহ। আর প্র্যাকটিক্যালটাও আমি এখন নিব, তারপর আমরা এডিট করে দিয়ে দিব, সমস্যা নাই। ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিক্যাল প্রস্তুত হই। জি স্যার। জি স্যার। ইনশাআল্লাহ। তো আমি আমার এইখানে আমি আজকে যে প্রোগ্রামটি বের করব মাইক্রোসফট এক্সেল। আমি যে কোনো প্রোগ্রাম যদি বের করি সেটা কিভাবে বের করব? ক্লাস চলবে এখানে আর মাত্র 25 মিনিট। 25 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আমি অনেক কিছু আলোচনা করব। শুধু আপনাদের মনোযোগটা আমার প্রয়োজন। এখানে আমরা যে প্রোগ্রামটা চাই, যে প্রোগ্রামটা আমরা খুঁজতে চাই, সেই প্রোগ্রামটা আমরা সার্চ বক্সে যাব। যেমন আমরা যদি এখানে ওয়ার্ড চাই, লিখব WORD। অর্থাৎ আমি যা চাই, আমি যা চাই তা এই সার্চ বক্সে লিখলেই চলে আসবে। এখন আমি এখানে এক্সেল চাই, তাহলে লিখবো এক্সেল। এই চলে এসেছে। আজকে আমরা এক্সেল প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। মাইক্রোসফট এক্সেল এর যে শীটটা আমাদের আসবে, এই শীটটার মাধ্যমে যে কোনো হিসাব নিকাশ করা হয়। আমরা একটা নিউ ব্যাংক ফাইল নেই, যে কোনো হিসাব নিকাশ করা হয়। আমরা এই শীটটার মাধ্যমে আমাদের প্রয়োজনীয় যত হিসাব রয়েছে সব করতে পারবো একদম সুন্দরভাবে। এবং এখানে অতি সহজেই একজন মানুষ, 100 মানুষের নয়, 1000 মানুষের নয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের এই এক্সেল শীটের মাধ্যমে কাজ করতে পারে। মাইক্রোসফট এক্সেলে যদি আমরা কাজ করতে চাই, আমাদের বুঝতে হবে এখানে এই যে ফিল্ডটা রয়েছে, মাইক্রোসফট এক্সেল যে শীটটা রয়েছে, এই শীটটা দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এখানে বেসিক্যালি আমরা সূত্রটা দিয়ে কাজ করতে চাই। প্রথম বিষয় হলো মাইক্রোসফট এক্সেল এর শীটটাকে দুইটা ভাগে ভাগ করা, একটা হলো কলম আর একটা হলো র। যে ব্যক্তি কলম এবং র কোনটা চিনবে সে এক্সেলে সহজেই কাজ করতে পারবে। যেমন এটা হলো এ কলম, আমি এটা এই পাশে নিয়ে নেই। আমি একজন স্টুডেন্টের সাথে কিছুক্ষণ পরে কথা বলবো আপনাদের মধ্যে।
শুধু আমার সাথে লাইনে আসবেন, আমি যাকে বলবো। আর এখন আমি একটু বিস্তারিত বুঝিয়ে নিই আগে, আমি নাম বলবো কে আসবে। এখানে এটা হচ্ছে এ কলম, এটা হলো সি কলম। আর সকলের সকলের মাইক্রোফোন মিউট করে রাখেন প্লিজ, আমার টাইম নষ্ট করবেন না, হ্যাঁ? ওকে, এটা হলো সি কলম, এটা হলো ই কলম। ওকে, এটা হলো জি কলম। তো কলম থাকে কোথায়? কলম থাকে উপরে, কলম থাকে সবসময় উপরে। মাইক্রোসফট এক্সেলের কলম থাকে সবসময় উপরে, এটা আমাদের মনে রাখতে হবে। আমি যেই দুইটা বিষয়ের ব্যাখ্যা এখন দিব, যদি এতটুকু বুঝতে পারেন, এক্সেল পানির মতো সহজ হবে। যেভাবে সহজেই পানি খান, এইভাবেই আপনি সহজে এক্সেলে কাজ করতে পারবেন। এই জন্য আমার কথাগুলোকে আপনার হৃদয়ে একদম গেঁথে ফেলতে হবে, এবং অবসর সময় চিন্তা করতে হবে আর প্র্যাকটিস করতে হবে। তাহলে থিওরি গুলো আপনাদের মাথায় অত চলে আসবে, কারণ এখান থেকেই প্র্যাকটিক্যাল, এখান থেকেই থিওরি। ঠিক আছে, এটা হলো আই কলম, এটা হলো কে কলম, এটা হলো কলমের পরিচয়। এখন তিথি রয় দ্রুত আমার কাছে লাইনে চলে আসেন, আপনি কথা বলেন। জি স্যার। আমি আপনাকে আসসালামু প্রশ্ন আলাইকুম। করি, এটা আমাদের কোন কলম বলেন তো? এটা হচ্ছে যে কলম। যাকে এটা প্রশ্ন করি এটা তার হচ্ছে বলতে হবে। এফ কলম, এফ কলম, আমি প্রশ্ন এফ করবো, কেউ কলম। কেউ এফ কথা কলম, বলবেন না। আমি আবার কথা বলি, এফ কলম। একটু সবাই মিউট করেন। আমি যাকে প্রশ্ন করব সে উত্তর দিবেন। আর আমি ইয়া করব, এক একজন করে করবো, কোনো সমস্যা নেই। সবাই বললে আবার বুঝতে সমস্যা হবে। এটা হলো ক্লাসের নিয়ম। এটা কোন কলম? এটা আই কলম। ওকে, ঠিক আছে, তিথি এখন মিউট হয়ে যান। জাহাঙ্গীর হোসেন ভাই আমার বলেন, এটা কোন কলম? এটা কে কলম? ভেরি গুড। আরেকটা প্রশ্ন করি, এটা কোন কলম? স্যার দেখা যাচ্ছে না আমারটা। আচ্ছা, এটা কোন কলম? এটা ডি কলম। ওকে, ঠিক আছে। এখন সোহাগ সরকারকে চলে আসেন। হ্যাঁ এটা কোন স্যার, কলম? এটা কোন কলম? এফ কলম, এটা কোন কলম? আই কলম। ওকে, থ্যাংক ইউ। এবার মিউট করে ফেলেন। আমি আশা করি কলমের পরিচয়টা আপনারা সবাই জানতে পেরেছেন। এবার রাকিবুল হাসানকে একটু পরে প্রশ্ন করবো, এখন লাইন আসবেন না। আমি আগে ব্যাখ্যাটা দিয়ে নিই। র থাকে সবসময় বাম পাশে, যেমন এটা হলো 1 নাম্বার র, এটা হলো 3 নাম্বার রো, এটা হলো 5 নাম্বার রো, এটা হলো 10 নাম্বার রো, এটা হলো আরো নিচে আসি, এটা হলো এই 23 নাম্বার রো, 23 নাম্বার রো। রাকিবুল হাসান আমার কাছে আসেন, লাইনে আসেন। জি স্যার। জি, আপনি বলেন এটা কত নাম্বার রো? 1 নাম্বার। থ্যাংক ইউ। এটা কত নাম্বার রো? 7 নাম্বার। হ্যাঁ, এই পুরাটাই হলো 7 নাম্বার রো। যদি নিচে নামি, এই দুইটা হলো 7 এবং 8 নাম্বার রো। দুইটা আমাদের দরকার নেই। এটা কত নাম্বার রো? 13, এটা কত নাম্বার রো? 19। ওকে, থ্যাংক ইউ। আপনি মিউট হন। রোমান ভাই আমার সামনে চলে আসেন এখন। আমার ইয়াতে চলে আসেন, মাইক্রোফোন করে। জি আপনি বলেন আসসালামু এটা আলাইকুম কত? স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ ইনশাআল্লাহ আপনার সাথে আমি 2-1 মিনিট গল্প করব আজকে। ক্লাসটা শেষ করে নেই। এটা কত নাম্বার রো? 26 নাম্বার, 26 নাম্বার রো। মাশাআল্লাহ, ভেরি গুড। এটা কত নাম্বার রো? 15 নাম্বার রো। ভেরি গুড। এবার সবাই মিউট হয়ে যান। আমি আলোচনায় যাই। এখানে আপনারা যে কথাগুলো বলেছেন সবগুলো সুন্দর উত্তর দিয়েছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। এবার আমি ব্যাখ্যায় যাই। এইখানে আমি ২ টা সংখ্যা লিখলাম। একটা হলো ২ আর একটা হলো ৮। এই ২ আর ৮ এর মধ্যে যদি আমি ওই উদাহরণটা কি ছিল? ওই উদাহরণটা আমি আমার পিডিএফ এ আবার যাই ক্লিয়ার করার জন্যে। হ্যাঁ, ওখানে ম্যাক্স মানে হচ্ছে সর্বোচ্চ মান। এই যে এখানে যে বিষয়টি আমাদের এখানে রয়েছে, ম্যাক্স ফর্মুলা ব্যবহার পূর্বক ৫ টি সেলের মান হতে সর্বোচ্চ মান কিভাবে বের করা হয়। আমি ২ টা সেল নিয়েছি, আমি আরো ৩ টা নিব। ওখান থেকে সর্বোচ্চ মানে সবথেকে বড় মার্ক কোনটা? কি নিয়েছে তারা? ১০, ২০, ৫০, ৪৫, ৪০। তার মধ্যে সবথেকে বড় মান কোনটা? তো আমি এইখানে যেহেতু আরো ৩ টা নিতে হবে, আমি নিয়ে নেই। ওকে, এখন এখান থেকে ১, ২, ৩, ৪, ৫ সবচেয়ে বড় মান কোনটা আমি বের করব। কিভাবে বের করব? আমি এখনই আলোচনায় যাচ্ছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমার এখানে প্রথমে মনে রাখতে হবে, যে কোনো সূত্রের পূর্বে আমাদের ইকুয়াল বসে। এটা হলো আমাদের ইকুয়াল। যে কোনো সূত্রের পূর্বে আমাদের ইকুয়াল বসে। ইকুয়াল বসানোর পরে আমাদের প্রথম যে কাজটা হচ্ছে, আমরা লিখব MAX ম্যাক্স। তারপরে হলো ফার্স্ট ব্র্যাকেট শিফট 9 দিলে আমাদের ফার্স্ট ব্র্যাকেট চলে আসবে। এখন এখানে কি করতে হবে? আমি ব্যাখ্যায় যাচ্ছি। এখানে আমাদের ওই অ্যান্সার শিটে আছে A1 A1 কোলন E1 প্লাস ব্র্যাকেট, এটা আছে। আমি এই A1 এর ব্যাখ্যাটাকে দিয়ে নেই, নয়তো আপনারা বুঝতে কষ্ট হবে। A1 টা হচ্ছে প্রথম সংখ্যা যেই কলমে আছে, এটাকে আমরা কম্পিউটার ডিপ্লোমায় আমরা বলে থাকি ফার্স্ট কলম নাম্বার। এটাকে আমরা বলে থাকি ফার্স্ট কলম নাম্বার। যেমন আমি যদি এখানে
একটু ক্লিয়ার না করলে হয় না। আমি এখানে একটা ওয়ার্কশিট ওপেন করি। এই সূত্রটা যদি আমরা বুঝতে পারি, এটা থেকে অনেকগুলো সূত্র বানাতে পারবো। তো প্রথমে হলো আমাদের সমান চিহ্ন, তারপরে হলো ম্যাক্স, তারপরে হলো ফার্স্ট ব্র্যাকেট, তারপরে হলো ফার্স্ট কলাম নাম্বার FIR, ফার্স্ট কলাম নাম্বার, তারপরে হচ্ছে ফার্স্ট কলাম নাম্বারের পরে হলো র নাম্বার, তারপরে হলো কোলন চিহ্ন, তারপরে লাস্ট কলাম নাম্বার। তারপরে হচ্ছে র নাম্বার, তারপরে হচ্ছে লাস্ট ব্র্যাকেট, তারপরে হলো এন্টার। এখানে আমাদের বুঝতে হবে সূত্রটা আমি যে ব্যাখ্যা করব গভীরভাবে বুঝেন। সকল সূত্রের আগে আমাদের সমান চিহ্ন বসে, আমরা সমান চিহ্নটা দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই, সমান চিহ্নটা আমরা দিয়ে দিলাম, সবসময় দিতে হবে এটা। তারপরে আমরা ম্যাক্স দিব, ম্যাক্সটা আমরা কেন দিব? এই 5টা সেলের মধ্যে সর্বোচ্চ মানটা বের করার জন্য। তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট কলাম নাম্বার। এই ফার্স্ট কলাম নাম্বার মানে কি, এটা এখন আমি ব্যাখ্যায় যাই। ফার্স্ট কলাম নাম্বার মানে হলো প্রথম সংখ্যাটা কোন কলমে আছে। এখানে আমাদের প্রথম সংখ্যা হলো কি 2, 2 আমাদের আছে এই কলমে, তাই আমরা এখানে লিখবো এ। তারপরে হচ্ছে র নাম্বার, তারপরে হচ্ছে র নাম্বার। র নাম্বার কত নাম্বার রতে আছে এখানে আমরা? এই যে এখানে 1 নাম্বার রতে আছি, এখানে 1 লিখলাম। তারপরে হলো কোলন চিহ্ন, কোলন চিহ্ন হলো কিবোর্ডের এল এর রাইট সাইডে যে বাটনটা রয়েছে, শিফট কি চেপে দিলেই হবে। ঠিক আছে, এটা হলো ফার্স্ট কলম নাম্বার, র নাম্বার, কোলন চিহ্ন। তারপরে হলো লাস্ট কলম নাম্বার। লাস্ট কলম নাম্বার মানে কি? লাস্ট কলম নাম্বার মানে হচ্ছে আমাদের লাস্ট যে সংখ্যাটা রয়েছে সর্বশেষ, সেটা কোন কলমে আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সর্বশেষ সংখ্যাটা হচ্ছে 1, যেটা আছে আমাদের ই কলমে, তাহলে আমরা ই লিখবো। তারপরে হচ্ছে কি র নাম্বার, তারপরে এখানে 1 নাম্বার রতেই আছি, আমরা 1 লিখবো, তারপর ব্র্যাকেটটা আমরা ক্লোজ করে দিব, শিফট 9 দিয়ে এন্টার প্রেস করার সাথে সাথে আমাদের চলে আসবে। এখন আমরা দেখবো এখানে অ্যান্সার আসবে 8। কেউ কোনো কিছু বলেছেন? স্যার স্ক্রিন এত নাইস আর কি লেগে বলছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এখন ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এখন আমাদের এইখানে আমরা আমরা যে ফর্মুলাটা প্রয়োগ করেছি, এটা আমি এগেইন আপনাদের সাথে শেয়ার করি। কি ফর্মুলা প্রয়োগ করেছি? আমরা এখানে আরো কিছু সংখ্যা লিখে নিই। ওকে, যদি এইটার আমরা ম্যাক্সটা আবার বের করি, প্রথমে কি ছিল ইকুয়াল, তারপরে হলো সূত্রের ম্যাক্স, তারপরে হলো ফার্স্ট ব্র্যাকেট, তারপরে প্রথম সংখ্যার যে কলম নাম্বার, ফার্স্ট কলম নাম্বার, প্রথম সংখ্যাটা এখানে হলো 2, যার কলম হলো এ, এবং রন নাম্বার আমরা আছি 2 তে। ঠিক আছে, এখানে হলো কোলন চিহ্ন, শিফট এল এর রাইট সাইডের বাটনটা। এখন এখানে হলো লাস্ট কলম নাম্বার, এটা কোন কলমে আছে? ই নাম্বার। আর রটা হলো আমাদের 2 এন্ড লাস্ট ব্র্যাকেট। এখন এন্টার দিক, সরাসরি চলে আসবে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের বড় সংখ্যা হলো 886, প্রকৃতপক্ষে 886। এখন যদি এখানে কথার কথা আমরা প্রথম কলম নাম্বার 1000 লিখে দেই, আমাদের সূত্রে অটোমেটিক্যালি 1000 চলে আসবে। যদি আমরা এখানে এখানে যদি আমরা 1000 থেকে 2000 লিখে দেই, অটোমেটিক্যালি আমাদের বড় সংখ্যাটা 2000 দ্বারা ক্যালকুলেট করে দিয়ে আসবে। এখন আমরা আরেকটু জটিল ভাবে করি। আমরা এইখানে কিছু সংখ্যা লিখি। ওকে, আরেকটু ছোট করি। বেশি ছোট সংখ্যা না নিলে আমাদের বুঝতে সমস্যা হবে। ওকে, এখানে করি। তো এখানে করার জন্য ঠিক আগের মতোই সমান চিহ্ন, তারপরে হচ্ছে ম্যাক্স, তারপরে হলো ফার্স্ট ব্র্যাকেট। এখন ফার্স্ট কলম নাম্বার ওই আগের মতো যেটা আমি এখানে আলোচনা করেছি। ফার্স্ট কলম নাম্বার মানে হলো প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা এখানে কি আছে? 23। এটা কোন কলমে আছে? এইচ কলমে। আর র কত? এখানে 8। অনেক সময় এক সমস্ত ভাবে খুঁজে বের করে আমাদের এইচ লিখতে, 8 লিখতে সমস্যা হয়, সেই ক্ষেত্রে এখানে আমরা ক্লিক করলেও চলে আসবে। দেখেন ক্লিক করেছি, কলম রো চলে এসেছে। তারপরে আমাদের এখানে কোলন চিহ্ন দিব, যেখানে আমাদের এই কলম রোটা 2 বার চলে আসছে, লাস্ট আমরা কেটে দিব। পরে কি হলো? সূত্রের এখানে আমাদের সমান চিহ্ন, ম্যাক্স, ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট কলম নাম্বারে কলম নাম্বার, রো নাম্বার চলে এসেছে, কোলন চিহ্ন আমরা দিয়েছি। বাকি আছে কি? লাস্ট কলম নাম্বার। লাস্ট কলম নাম্বার মানে কি বলেছিলাম? লাস্ট সংখ্যা 35 যেই কলমে আছে। এখন আমার এখানে এটা আমি বাম পাশে নিয়ে নেই, আর আমাদের যে গুগল ইয়াটা রয়েছে, এটা আমি ডান পাশে নিয়ে নিই। ওকে, এখন রাকিবুল হাসান আমার সামনে একটু আসেন তো, আমার লাইনে আসেন। জি স্যার। ওকে, আপনাকে আমি প্রশ্ন করি, আপনি লাইনে থাকেন, সরাসরি থাকেন।
এই যে এখানে যে বিষয়টা রয়েছে একটু দেখেন। এই যে এখানে যে বিষয়টি রয়েছে সমান চিহ্ন ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট কলাম নাম্বার হলো প্রথম সংখ্যাটা যে কলামে আছে 8 আর র হলো 8, তারপরে কোলন চিহ্ন। এতটুকু পড়তে বুঝতে পেরেছেন? জি স্যার। এখন যদি আমি এখানে লাস্ট কলম নাম্বারটা আমি প্রয়োগ করি, আমার এখানে লাস্ট সংখ্যাটা কত আছে? 35 না? জি স্যার। এখানে কলম নাম্বার কত হবে? কলম হচ্ছে এল। ভেরি গুড, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আর রটা কত হবে? র হচ্ছে স্যার 8। আচ্ছা, এটা যদি আমরা L8 রেখি, যদি এখানে L8 রেখি অটোমেটিক্যালি এটা সিলেক্ট হয়ে যাবে। কিন্তু আমি না লিখে ক্লিক করে নিয়ে আসবো, এটা একটা সহজ পদ্ধতি। এতটুকুই বুঝতে পেরেছেন আপনি? জি স্যার। এটা তারপর লাস্ট ব্র্যাকেট দিব, এই আমাদের ম্যাক্সটা বের হয়ে গেল। এখানে সর্বোচ্চ মার্ক দেখবো আমরা 434। আমরা সর্বোচ্চ নম্বর পেয়েছি 434। জি স্যার। আচ্ছা, এবার এখানে আমি একটু বাকিদের সাথে কথা বলি, বুঝতে পেরেছি কিনা, কারণ না বুঝলে সামনে গেলে হবে না। এখানে সোহাগ সরকার, আপনি চলে আসেন তো। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। জনি, জনি কি আছে? জনি বুঝতে পেরেছেন? কোথায় চলে গেছেন? জাহাঙ্গীর সরকার বুঝতে পেরেছেন? জাহাঙ্গীর হাসান, জি জি স্যার। আমাদের ক্লাসে শুধু জয়েন হয়ে চলে গেলে হবে না, টিচারের কথা বুঝতে হবে, টিচারের প্রশ্নের উত্তর দিতে হবে। তারপরে তিথি রয় বুঝতে পেরেছেন? স্যার আমি লাস্টে একটু বুঝতে পারিনি, আবার আচ্ছা, একটু যদি বুঝিয়ে দিতেন আপনি কি ভালো হতো। এখানে আমাদের ক্লাসেই ছিলেন নাকি অন্য জায়গায় চলে গিয়েছিলেন? না না স্যার, আমি ক্লাসেই ছিলাম কিন্তু ওকে, ঠিক আমি আছে, থ্যাংক ইউ। ক্লাস ক্লাসে করতে যদি পারিনি। থাকেন, না বুঝতে পারলে আমি আর হাজারবার বোঝাবো, বাট ক্লাস রেখে কোথাও চলে গেলে হবে না এবং মনোযোগ অন্যদিকে দিলে হবে না। সমস্যা নেই, আমি আবার বলতেছি। এখানে এখানে আমরা আলাদাভাবে আর কিছু সংখ্যা লিখি, যে এখানে এখানে সংখ্যা লিখি 8 আর এখানে সংখ্যা লিখি 2। তিথি রয়, আমার কথা বুঝতে পারতেছেন? জি স্যার। আমি আপনাকে বুঝতে এখন পারছি। প্রশ্ন করবো, শুধু আপনি মিউট অন করে রাখেন। এখানে ওকে আমরা যদি এই সূত্রটাতে আবার বের করতে চাই, প্রথমে সমান চিহ্ন, তারপরে হলো ম্যাক্স। ম্যাক্সটা কেন ম্যাম। দিলাম? সর্বোচ্চ মানটা বের করার জন্য। তারপর এখানে সূত্রের ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সূত্রের ফার্স্ট কলম নাম্বার মানে হলো প্রথম সংখ্যা 8। এটা কোন কলমে আছে? বি। বি কলমে। রটা কত নাম্বার রতে আছে? 4। ভেরি গুড। এখানে আমি যোগ চিহ্ন দিলাম, এটা হলো সামেশনের যোগ চিহ্ন। আর এখানে লাস্ট কলম নাম্বার, লাস্ট কলম নাম্বারটা কত? এখানে দুইটা কোন কলমে আছে? সি। সি। তারপরে এখানে হলো র নাম্বারটা কত হবে? 4। ওকে, সিলেক্ট হয়ে গেছে। আর সূত্রের লাস্ট ব্র্যাকেট, এতটুকু ক্লিয়ার হয়েছে আপনার কাছে এখন? জি স্যার। ওকে, এন্টার দিব আর কাজ হয়ে যাবে। আপনি কি এতটুকু বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, আপনি লাইনে থাকবেন, চলে যাবেন না। এখন এখান থেকে যেটা ম্যাক্স, ম্যাক্স মানে হলো সর্বোচ্চ মার্ক, আর মিন মানে হলো সর্বনিম্ন। মিন মানে কি বললাম আমি? সর্বনিম্ন। সর্বনিম্ন। এখানে আমরা মিনটা বের করি, সকলে দেখুন। এখানে মিনটা বের করার কি ফর্মুলা সেটা আমি আগে বলে নিচ্ছি। এই যে ওয়ার্ডে একটা সূত্র লিখেছি, আমরা যদি এখান থেকে ম্যাক্সের বদলে মিন বের করতে চাই, সেম এই ম্যাক্সের সূত্র, শুধু সামের শুধু ম্যাক্সের পরিবর্তে আমাদের মিন লিখলেই হয়ে যাবে। আমরা এখানে মিন দেব আর সেম ফর্মুলা একই থাকবে। তিথি রয় বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে আমি এখানে কি করলাম? সবকিছু ঠিক রাখলাম, শুধু ম্যাক্সের পরিবর্তে কি দিলাম? মিন। মিন দিয়ে দিলাম। তো আমরা এখানে এখন মিন লিখি, সমান চিহ্ন ইকুয়াল, অর্থাৎ বাংলা ইংরেজি দুটোই বলি, সমস্যা নাই। ইকুয়াল, ওকে স্যার। তারপরে হচ্ছে মিন, ফার্স্ট ব্র্যাকেট। এখানে ফার্স্ট কলম নাম্বার, ফার্স্ট কলম নাম্বার বলতে ফার্স্ট সংখ্যা 23 কোন কলমে আছে? 8। ভেরি গুড। রোটা কত আছে? 8। 8, ভেরি গুড। তাহলে আমার, হ্যাঁ, এখানে 8 ইয়াতে আছে, 8 রতে আছে। আর এখানে আমি কোলন চিহ্ন দিলাম, দেওয়ার পর লাস্ট, এখানে সূত্রের মধ্যে কি ছিল? লাস্ট কলম নাম্বার, মানে লাস্ট সংখ্যাটা কোন কলমে আছে? 434, এটা কোন কলমে আছে? এম। এম। আর রত আছে আমাদের এইটাই, ক্লিক করলেই চলে 8। আসবে। এতটুকু কি আপনি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে এখন পেরেছি। বাকি আছে কি? লাস্ট ব্র্যাকেটটা, তাই না? জি স্যার। এখন আমরা লাস্ট ব্র্যাকেট দেই আর এন্টার দিই, অ্যান্সার চলে আসবে। তাহলে মিন হলো আমাদের এখানে, দেখেন মিন হলো, এই যে এখানে দেখেন মিনের সূত্রটার মাধ্যমে আমাদের সর্বনিম্ন মার্ক হলো 23। আমরা দেখবো এখানে 23ই আছে, 23-এর জায়গায় আমরা এখানে 1 দিয়ে দেই, সর্বনিম্ন 1ই চলে আসবে। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে আর পেরেছি। সর্বোচ্চ মার্ক আমাদের হলো ম্যাক্স, এই যে ম্যাক্সের সূত্র এটা। এখন আমি একটু ওখানে প্রশ্ন করি, আপনি মিউট হয়ে যান। রাকিবুল হাসান ভাই, জি স্যার। বুঝতে পেরেছেন? ক্লিয়ার হয়েছে এটা? জি স্যার। আশা করা শুধু যায় ম্যাক্স। সবই একই, শুধু ম্যাক্স আর মিনিমাম দুটো পাল্টা দিলেই হয়। হ্যাঁ, হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমাদের এখানে সোহাগ সরকার ভাই, আসেন তো। হ্যাঁ স্যার। এটা কি আমাদের কাছে এখন পানি খাওয়ার মতন সহজ লাগতেছে না? হ্যাঁ স্যার। আমি প্রথম যেভাবে বলেছিলাম, আমার কথার সাথে এই প্রবাদটা মিলে গিয়েছে না প্র্যাকটিক্যাল ক্লাসের পর?
হ্যাঁ স্যার। এখন আশা করি ঠিক আছে, এখন আশা করি ম্যাক্স মিন বের করতে পারবো। এই ম্যাক্স মিন থেকে এখন আমি আর অনেক কিছু আলোচনা করব, আপনারা খেয়াল করেন। এখানে যদি আমরা সাম করতে চাই, সাম মানে হলো সামষ্টিক যোগ। এই সকল সংখ্যা যত থাকবে তত, যত থাকবে তত। আমরা এখানে কিছু সংখ্যা নেই, এটা ক্লিয়ার করার জন্য এখানে কিছু সংখ্যা নেই। ওকে, ঠিক আছে। আর এইখানে আমরা সবগুলোর সাথে এক যোগ করে দিই। এখন একটা বিষয় বুঝার বিষয় যে আমরা এখানে এই সংখ্যাগুলোর সাথে সবগুলোর সাথে এক যোগ করব। একটা তো সব জায়গায় লিখতে হবে। সেই ক্ষেত্রে কি করব? উপরে ক্লিক করে ধরে রেখে নিচে ড্রাগ করে দিব কিবোর্ডের কন্ট্রোল ডি। ঠিক আছে? রাকিবুল বুঝতে পেরেছেন? সাথে সাথে কথা বলি। জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। আরেকটা পদ্ধতি হচ্ছে আমরা এই প্রথম ওয়ানে ক্লিক করে প্লাস চিহ্ন এখন মোটা আছে কর্নারে নিয়ে আসবো, চিকুন হয়ে যাবে, ক্লিক করে টান দিলে এটা আমাদের চিকুন হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন এই যে এতগুলো সংখ্যা লিখলাম, যদি এটার আমরা সামেশন বের করতে চাই, সাব মানে কি যোগ করতে চাই, তাহলে কিভাবে? ওই সূত্রটাই, যার শুধু ম্যাক্স এর পরিবর্তে আমরা সাম লিখবো। সমান চিহ্ন এসইএম সাম ফার্স্ট ব্র্যাকেট প্রথম কলাম নাম্বার ও নাম্বার ক্লিক করলে চলে আসবে, যোগ চিহ্ন লাস্ট কলাম নাম্বার ও নাম্বার ক্লিক করলেই চলে আসবে, এন্ড লাস্ট ব্র্যাকেট। এবার আমরা এন্টার দেই, এই চলে এসেছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? তিথি রয়, জি স্যার। আপনি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে আচ্ছা পেরেছি। ঠিক আছে। এই যে আমরা কাজটা করলাম, আমার কথার উত্তর দেন। সেম ওই ম্যাক্স এর সূত্রের মতন না? জি স্যার। মিনের সূত্রের মতন না? জি স্যার, শুধু ওই মিনের জায়গায় সাম লেখা হয়েছে। ভেরি গুড। তাহলে একটা মুখস্থ করলে আমাদের তিনটা চলে আসতেছে না? জি। এটা থেকে আমরা আরো তিনটা বের করব। আমরা মুখস্থ বিদ্যায় যাব না, আমরা ফর্মুলা বিদ্যায় যাব। অর্থাৎ আমরা সহজেই একটা ধরে ফেলতে পারলে কিভাবে অজস্র লিঙ্ক ধরা যায় সেভাবে আমরা কাজ করব। এত হার্ড পরিশ্রম করার ভাই কোনো প্রয়োজন নাই। আমরা অল্প সময়ে কি অনেক কিছু শিখতে চাই, না অনেক সময় অল্প কিছু শিখতে চাই? তিথি রয়, আমরা অল্প সময়ে অনেক কিছু শিখতে চাই স্যার। ইনশাল্লাহ। এই জন্য টিচারের কমান্ড মানতে হবে না? টিচারের কমান্ড মানতে হবে না? না স্যার। বলতেছি এই জন্য টিচারের কমান্ড তো মানতে হবে, তাই তো? জি স্যার। হ্যাঁ ইনশাল্লাহ, আশা করি আপনারা সকলে মানবেন। আমি কিছু রুলস শেষে দিব আপনাদের। এখন আমি এইখানে যদি ড্রাগ করে দিই, আমাদের এই সমস্ত অ্যান্সার চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা সাম করলাম। এখন তো আমরা বিয়োগ করতে পারি, গুণ করতে পারি, ভাগ করতে পারি। কিভাবে? এখানে খেয়াল করেন, আমরা যদি এটা থেকে বিয়োগ গুণ ভাগ করতে চাই, সেম সূত্র কি কি হবে না? খেয়াল করেন, আমি এখান থেকে একটা বিয়োগের সূত্র আবার বানাই। আমাদের এইখানে এই মিন হবে না, ব্রেকেট হবে না, আর এই চিহ্নটা হবে পরিবর্তন, আর এই লাস্ট ব্রেকেট হবে না। তিথিরয় চলে আসুন তো। জি স্যার। হ্যাঁ, এখানে কি বললাম আমি? আমাদের মিন হবে না বা ম্যাক্স হবে না, কোনো ব্রেকেট হবে না, আর সব ঠিক থাকবে। এতটুকু বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে আচ্ছা, পেরেছি। আর চিহ্ন হবে পরিবর্তন। আমরা যদি এখানে গুণ করি, গুণ চিহ্ন হবে এটা, বিয়োগ করলে বিয়োগ চিহ্ন হবে এটা, ভাগ করলে ভাগ চিহ্ন হবে এটা। এই তিনটা চিহ্ন, যার শুধু এই ৩ নাম্বার সূত্র যেটা আমি লিখলাম বিয়োগের সূত্র, হ্যাঁ এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দেই একবারে। এখানে বিয়োগ চিহ্ন আমি একবারে দিয়ে দিলাম। হ্যাঁ, এই সূত্রটার মধ্যে যদি আমি এই ৩ টা চিহ্নকে শুধু পরিবর্তন করি, একটা সূত্রেই কাজ হয়ে যাবে। তো আমি এখন প্র্যাকটিক্যালি যাই, আপনি মিউট করে ফেলেন। এখানে আমি এই সংখ্যাগুলো থেকে সবগুলো থেকে 1 বিয়োগ করব। কিভাবে? সব সূত্রের আগে ইকুয়াল বসে, এটা আমরা ভালো করেই জানি। এখানে ইকুয়াল দিব। তারপরে হলো প্রথম যে সংখ্যাটা থেকে আমরা বিয়োগ করব সেই সংখ্যার কলাম নাম্বার, রো নাম্বার। অর্থাৎ ফার্স্ট কলাম নাম্বার, রো নাম্বার মানে হলো প্রথম যে সংখ্যাটা থেকে আমি দ্বিতীয় সংখ্যাটা বিয়োগ করব তার কলাম নাম্বার, রো নাম্বার ক্লিক করলে চলে আসবে। এখানে ক্লিক করি, চলে এসেছে। এখন হলো মাইনাস চিহ্ন, এবং হলো যেই সংখ্যাটা আমি বিয়োগ করব তার কলাম নাম্বার, রো নাম্বার, অর্থাৎ লাস্ট কলাম নাম্বার, রো নাম্বারে দিলাম। এখন এন্টার চাপি, অ্যান্সার চলে আসবে। ২ থেকে ১ বিয়োগ করলে একই হয়। তো এখন যদি কেউ বলে ১ থাকার কারণে ১ হয়েছে, নো, আমি এখানে ড্রাগ করে দেই, সব দেখবেন অ্যান্সার চলে আসবে। অবশ্যই ৩ থেকে ১ বিয়োগ করলে ২ হয়। রাকিবুল হাসান, জি স্যার। বিয়োগটা বুঝতে পেরেছেন? জি স্যার। সহজ না কঠিন? সহজ স্যার। আচ্ছা ইনশাল্লাহ। আমি আরো ব্যাখ্যায় যাই, আপনি মিউট করে ফেলেন। এখন যদি আমরা এটাকে গুণ করতে চাই, আমরা আরো কিছু মেজর সংখ্যা লিখে, এত ছোট সংখ্যা না লিখে, এখন যেহেতু আমরা একটা ভালো পর্যায়ে চলে এসেছি, এখানে আমরা কিছু বড় সংখ্যা লিখি। ওকে, আর এখানে বড় সংখ্যা মানে ১০০ লিখি, এখানে লিখি ২০০, ৩০০, ৩০০০, লিখি, যা ইচ্ছা লিখি, কোনো সমস্যা নেই। যা খুশি লিখতে পারি। এই সংখ্যাটাকে যদি আমরা, এই সংখ্যাগুলোকে যদি আমরা এই ১০ দিয়ে ভাগ করি,
কিভাবে করব। আমি বিয়োগ আলোচনা করেছি, গুণটাকে আলোচনা করিনি, বিয়োগের পরে গুণ আসে। এই সেম ওই বিয়োগের সূত্র, সেম ওই বিয়োগের সূত্র। তিথি রয় লাইনে চলে আসেন তো। হ্যালো, চট করে চলে আসতে হবে তিথি রয়। জি স্যার। হ্যাঁ, এখান থেকে যদি এই বিয়োগের সূত্রটা থেকে যদি আমরা গুণ করতে চাই, এই সেম বিয়োগের সূত্র হবে, শুধু একটা চিহ্ন পরিবর্তন করতে হবে বিয়োগ চিহ্নের জায়গায়। সেটা কি চিহ্ন? ভাগ চিহ্ন। যদি গুণ করতে চাই, গুণ করতে চাইলে স্যার ওই যে গুণ কোন চিহ্নটা চিহ্ন? দিতে হবে। হ্যাঁ, চট করে কথা বলতে হবে। আমি তো চট করেই কথা বলি, একদম স্লোতে কথা বলা পছন্দ করি না। আর যদি ভাগ করতে চাই তাহলে কি চিহ্ন ব্যবহার করব? তাহলে স্যার ভাগ চিহ্ন ভেরি ব্যবহার গুড। করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ভেরি গুড। এখন আমরা প্র্যাকটিক্যালি যাই। দেখেন আপনারা, এইখানে সেম সূত্র, সমান চিহ্ন, ফার্স্ট কলাম নাম্বার, র নাম্বার, গুণ চিহ্ন দিলাম, লাস্ট কলাম র নাম্বার, এন্টার। এই চলে এসেছে। এখন যদি এটাকে আমি 20 দিয়ে ভাগ করি, এটা ড্রাগ করে দিলে এখানে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে? তারপর এখানে ঠিক। যদি আমি এটাকে 30 দিয়ে ভাগ করি, এইখানে ড্রাগ করলেই চলে আসবে। সব ড্রাগ করে দিই, সমস্যা নাই। বাকিগুলোকে ভাগ করি না, তাই 0 আসছে। যখন আমি এখানে 50 লিখবো, অটোমেটিক্যালি 1 চলে আসবে, কারণ গুণ করেছি। তখন এই 2500 চলে আসবে, 2500। যদি এটার সাথে আমি 10 গুণ করি, তাহলে এই 500 চলে আসবে। আমি এক কথায় এখানে সবগুলোর সাথে 8 যোগ করি, এখানে ড্রাগ করে দেই, যা হয় তাই চলে আসবে। রাকিবুল হাসান, জি স্যার। গুণটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। এবার আমরা ভাগে যাই। এখনই এখানে যদি আমরা ভাগ করতে চাই, সেম ওই সূত্র, সমান চিহ্ন, কলম নাম্বার র নাম্বার, ভাগ চিহ্ন, কলম নাম্বার র নাম্বার। বাবা, দুষ্ট করা যাবে না, ওই ঘরে যাও। তারপরে এন্টার দিব, অ্যান্সার চলে আসবে। তো 100 কে 10 দিয়ে ভাগ করলে আমরা জানি 10ই হয়, ভাগ করে দেই, বাকি অ্যান্সার গুলো চলে আসবে। এখন আপনাদের সাথে একটু কথা বলি আমি। আম, আজিজুল হক পারভেজ আছেন কি লাইনে? জি স্যার, আছি স্যার। আপনি ভালো আছেন? জি স্যার, ভালো আছি স্যার। আপনি স্যার আমার এই যে ক্লাসটা স্যার আমি একটু মিস্টেক করছি স্যার। আমি আমি আপনাদেরকে মানে রিকোয়েস্ট তো টিচার করে না, আমি আদেশ করতে পারি কি? স্যার আমি গ্রুপে ছিলাম না, তো অনলাইনে ছিলাম না, এর জন্য স্যার আমি আসলে ওই এক্সাক্ট এটা পাই নাই স্যার। সমস্যা নেই, সমস্যা নাই, পরবর্তী সময় থেকে চেষ্টা করবেন। এই যে এখন আর 10 মিনিটের ক্লাস নিব, আপনি ধরলে বুঝতে পারবেন কি আলোচনা করবো আর কি করবো না। যাই হোক, ক্লাসে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। সরাসরি কথা বলা শিক্ষকের সাথে হলো একটা বিষয়, আর ওই অফলাইনে কথা বলার বিষয়টা আরেকটা বিষয়। রাকিবুল হাসান, কি সঠিক কথা বলেছি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে।